বন্ধুরা, ভাবুন তো, আপনি দীর্ঘ 17 বছর ধরে কঠোর পরিশ্রম করে রক্ত জল করা খাটুনিতে একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুললেন। ভারতে 9টি বড় বড় এয়ারপোর্টে, যার মধ্যে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো মেগা সিটি রয়েছে। সেখানে আপনার কোম্পানি প্রায় 10,000 কর্মচারী নিয়ে 54,000-এরও বেশি বিমান হ্যান্ডেল করছে। কিন্তু হুট করে একদিন সকালে উঠে আপনি জানতে পারলেন আপনার পুরো ব্যবসা শূন্য হয়ে গেছে। 10,000 কর্মচারীকে অন্য প্রতিযোগীর কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং আপনার 4,700 কোটি টাকা বা $500 মিলিয়ন ভ্যালুয়েশন রাতারাতি ভ্যানিশ। কোনো কাল্পনিক গল্প নয় বন্ধুরা। সম্প্রতি তুরস্কের অন্যতম শীর্ষ বিমান পরিষেবা সংস্থা, তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা চেলেবি এভিয়েশনের চেয়ারপারসন কানান চেলেবিওগ্লু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এইচটি এর কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে এই সত্যটি স্বীকার করেছেন। তিনি একে তাদের কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় বলে বর্ণনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত সরকারের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র হঠাৎ করে কোনো বিদেশি কোম্পানির সাথে এমন কঠোর পদক্ষেপ কেন নিল? এর পিছনে লুকিয়ে আছে 2025 সালের মে মাসের এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সংঘাত, যার নাম অপারেশন সিন্দুর। আজ আমরা এই ভিডিওতে খতিয়ে দেখব কিভাবে আন্তর্জাতিক কূটনীতি এবং যুদ্ধের ময়দানে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত একটি দেশের অর্থনীতি ও ব্যবসাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 2025 সালের এপ্রিল মাসে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও বাইসারান উপত্যকায় একটি অত্যন্ত নৃশংস জঙ্গি হামলা ঘটে, যেখানে 26 জন নিরীহ পর্যটক মারা যান। ভারত এই হামলার পিছনে সরাসরি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন এবং তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত খুঁজে পায়। নয়াদিল্লি এবার ঠিক করে, এবার আর শুধু কূটনৈতিক স্তরে প্রতিবাদ নয়, কড়া সামরিক জবাব দেওয়া হবে। আর সেখান থেকেই শুরু হয় অপারেশন সিঁদুর, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভিতরে থাকা জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার টেরর লঞ্চ প্যাডগুলোকে নিখুঁত বিমান হানার মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া। এটি সাধারণ কোনো সার্জিক্যাল স্ট্রাইক ছিল না। ভারতীয় বিমান বাহিনী এবং আর্মি এয়ার ডিফেন্সের যৌথ অভিযানে প্রায় 4 দিন ধরে মিসাইল, ড্রোন এবং আর্টিলারির ব্যাপক বিনিময় চলে। এই যুদ্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং স্বয়ং নিশ্চিত করেন যে ভারত পাকিস্তানের অন্তত 5টি ফাইটার জেট এবং 300 কিলোমিটার দূর থেকে তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্লি ওয়ার্নিং যুদ্ধ বিমানকে গুলি করে নামায়। কিন্তু এই দ্বিপাক্ষিক যুদ্ধের মাঝে হঠাৎ তুরস্ক কোথা থেকে চলে এলো? এখানেই প্রবেশ ঘটে ভূ রাজনীতি এবং বিশ্ব শক্তির প্রতিযোগিতার। যুদ্ধের ময়দানে ভারতের ইন্টেলিজেন্স এবং রাডারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য ধরা পড়ে। পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে হামলার জন্য যে ড্রোনগুলো ব্যবহার করেছিল সেগুলি সাধারণ কোনো ড্রোন ছিল না। সেগুলো ছিল তুরস্কের তৈরি বিখ্যাত যুদ্ধাস্ত্র বাইরাকাতর TB2 এবং আসিসগার্ড সোনাগার্ড ড্রোন। গবেষণা সংস্থা SIPRI এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম বিশ্বের নেতা হওয়ার ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে দীর্ঘদিন ধরে ভারতের বিরোধিতা করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। কিন্তু এই যুদ্ধ চলাকালীন তুরস্ক কেবল মুখে পাকিস্তানকে সমর্থন করেনি, বরং তারা প্রায় 350টিরও বেশি অত্যাধুনিক ড্রোন গোপনে পাকিস্তানের কাছে হস্তান্তর করে। এমনকি ইন্টেলিজেন্স রিপোর্টে আরও জানা যায়, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতীয় বাহিনী যখন পাল্টা আঘাত হানে, তখন পাকিস্তানের মাটিতে ড্রোন অপারেটর হিসাবে কাজ করা 2টি তুর্কি সামরিক অপারেটরও খতম হয়। অর্থাৎ তুরস্ক কার্যত ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রক একে ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসাবে বিবেচনা করে। যুদ্ধ থামার
ঠিক 5 দিনের মাথায় 2025 সালের 15ই মে ভারতের ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি একটি নজরবিহীন এবং ঐতিহাসিক নির্দেশ জারি করে। তারা স্লেভি অ্যাভিয়েশনের সমস্ত ভারতীয় সাবসিডিয়ারি সিকিউরিটি ক্লিয়ারেন্স নিরাপত্তা ছাড়পত্র তাৎক্ষণিকভাবে বাতিল করে দেয়। প্রতিরক্ষা বিশ্লেষক এবং সিভিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে অ্যাভিয়েশন গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলোর কাছে বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল ডেটা, এয়ার ট্রাফিক প্যাটার্ন এবং এমনকি ভিভিআইপি হাঙ্গারের আভ্যন্তরীণ অ্যাক্সেস থাকে। যে দেশ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রাষ্ট্রকে সামরিক ড্রোন ও অপারেটর সরবরাহ করছে, সেই দেশের কোনো সংস্থাকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এয়ারপোর্ট পরিকাঠামো নিয়ন্ত্রণ করতে দেওয়া মানে দেশের জাতীয় নিরাপত্তাকে সুইসাইডাল রিস্কের মুখে ঠেলে দেওয়া। সেলেবি কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছিল যে তাদের সাথে তুর্কি সরকারের যে এরদোয়ানের মেয়ে সুমাইয়ে এরদোয়ানের কোনো মালিকানা সম্পর্ক নেই। তারা দিল্লি হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিল, কিন্তু ভারতের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার স্বার্থে দিল্লি হাইকোর্ট তাদের আবেদন সরাসরি খারিজ করে দিয়ে ঐতিহাসিক একটি উক্তি করে, ম্যাটার্স অফ ন্যাশনাল সিকিউরিটিতে ইট ইজ বেটার টু বি সেফ দ্যান সরি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে অনুশোচনা করার চেয়ে আগে থেকেই সতর্ক থাকা শ্রেয়। আর এভাবেই মাত্র 24 ঘন্টার মধ্যে 17 বছরের একটি মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসা ভারতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনাটি কেবল একটি কর্পোরেট লোকসানের গল্প নয়, এটি বিশ্বমঞ্চে ভারতের পরিবর্তিত প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতির এক বিরাট প্রতিফলন, যাকে স্ট্র্যাটেজিক পরিভাষায় বলা হয় ইকোনমিক ওয়্যারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। আগে ভারত কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই ক্ষান্ত হতো, কিন্তু এখন ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে, আপনি যদি আমাদের শত্রুকে অস্ত্র দেবেন তবে আমরাও আপনার অর্থনীতিতে আঘাত করব। এই ঘটনার পর ভারত তুরস্ক সম্পর্কে যে ফাটল ধরেছে তার প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। তুরস্ককে বাগে আনতে ভারত এখন ভূ রাজনীতির ময়দানে তুরস্কের চিরশত্রু গ্রিস এবং সাইপ্রাসের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলছে। থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএস এবং ব্রোকিং ইনস্টিটিউশনের রিপোর্ট অনুযায়ী ভারত বর্তমানে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, যা তুরস্কের কৌশলগত মহলে উদ্বেগ বাড়িয়েছে। পিএম মোদি ভারতকে কেন্দ্র করে তৈরি হওয়া মহা গুরুত্বপূর্ণ আইএমইসি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর প্রকল্প থেকে তুরস্ককে সম্পূর্ণ বাইরে রেখেছেন। এর ফলে ইউরোপের প্রবেশদ্বার হতে চাওয়া তুরস্কের স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। ভারতের সাধারণ নাগরিক এবং ট্রাভেল এজেন্সিগুলো মালদ্বীপের মতোই তুরস্কের বিমান সংস্থা এবং তুর্কি পর্যটনকে বয়কট করা শুরু করেছে, যার ফলে তুরস্কের অর্থনীতি আরও বড় সংকটের মুখে পড়েছে। তাহলে বন্ধুরা, পুরো ঘটনার সারসংক্ষেপ কী দাঁড়ালো? ক্ষতি কার হলো? প্রথমত সেলেবি এভিয়েশন এবং তুর্কি কর্পোরেট সেক্টরের। এরদোয়ানের আগ্রাসী এবং অন্ধ পাকিস্তান তোষণ নীতির মাসুল দিতে হচ্ছে তাদের নিজেদেরই দেশের সফল ব্যবসায়ীদের। দ্বিতীয়ত পাকিস্তানের, কারণ তারা এখন আন্তর্জাতিক মহলে আরও বেশি একঘরে হয়ে পড়ছে। লাভ কার হলো? লাভ হলো ভারতের জাতীয় নিরাপত্তার। ভারতের আভ্যন্তরীণ এয়ারপোর্টগুলো এখন বিদেশি এবং বিশেষ করে প্রতিকূল রাষ্ট্রের নজরদারি থেকে মুক্ত। পাশাপাশি ভারতীয় অ্যাভিয়েশন কোম্পানিগুলো এই শূন্যস্থান পূরণ করে নিজেদের ব্যবসা বাড়াতে পারছে। এই ঘটনা থেকে সারা বিশ্বের সমস্ত বহুজাতিক কোম্পানিগুলোর জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আপনি যখন গ্লোবাল মার্কেটে ব্যবসা করবেন তখন আপনার হোম কান্ট্রির ভূ রাজনৈতিক অবস্থান আপনার ব্যবসার ভাগ্য নির্ধারণ করতে পারে। জাতীয় নিরাপত্তার উপরে কোনো ব্যবসা হতে পারে না। আপনাদের এই বিষয়ে কি মতামত? ভারতের এই কড়া পদক্ষেপ কি একদম সঠিক ছিল, নাকি এর ফলে ভারতে বিদেশি বিনিয়োগের ওপর কোনো প্রভাব পড়বে?
নিচে কমেন্ট করে অবশ্যই আপনার যুক্তিপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর তথ্যভিত্তিক বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। ধন্যবাদ।